সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানব, অর্থাৎ ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের শ্রেণীবিভাগ, ভগ্নাংশের কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, কিভাবে কোনো দুটো বা তিনটে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে হয়, কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ বের করতে হয়, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। চলো তাহলে প্রথমেই জেনে নিই ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ হলো এমন একটা সংখ্যা যা মূল সংখ্যার কিছু অংশকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এইটা আমরা একটা উদাহরণের সাহায্যে স্পষ্ট করে নিই। যদি কোনো একটা রুটিকে আমরা দেখি, এই রুটিটাকে আমরা সমান 4 ভাগে ভাগ করি। সমান ভাগে ভাগ করতে হবে কেন? কারণ হচ্ছে সমান ভাগে ভাগ না করলে কিন্তু বিষয়টা আর ক্লিয়ার হবে না এবং বিষয়টা কিন্তু এলোপাতাড়ি হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। দেখে নাও, এটাকে আমরা ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে। দেখো, সমান 4 ভাগে মোটামুটি ভাগ করেছি। এই সমান 4 ভাগের মধ্যে মনে করো আমাকে এই অংশটাকে বের করতে হবে, অর্থাৎ এটার পরিমাণ বের করতে হবে। এই পরিমাণটা কি? মোট যেটা ছিল রুটিটা, তার কিছু একটা পরিমাণকে বোঝাচ্ছে না, তার মধ্যে থেকে কিছু একটা পরিমাণকে বোঝাচ্ছে। অর্থাৎ কত? এটা 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে এর পরিমাণটা কত? 1/4। 1/4 অংশ, 1/4 অংশ। ঠিক আছে, আমি এবার এই যদি তিনটে একসঙ্গে নিই, তাহলে এইটা, এটা এবং এটা, তাহলে কটা অংশ নিলাম? দেখো, 3টা অংশ নিয়েছি, মানে 3টা ভাগ নিয়েছি। কত ভাগের মধ্যে? 4টে ভাগের মধ্যে। তাহলে এই 3টার পরিমাণটা কত হবে? দেখো, 3/4, অর্থাৎ সমান 4 ভাগের 3 ভাগ। এই জন্য আমি সমান কথাটা উল্লেখ করেছি, যে সমান 4 ভাগের 3 ভাগ। এটাকে পড়তে হবে কি করে? যখন আমরা পড়বো ভগ্নাংশ, তখন কেমনভাবে পড়বো? যদি 3/4 লেখা, 3 এটা এরকম যদি লেখা থাকে, এটাকে আমরা পড়বো 3/4। এটাকে পড়বো আমরা কি? 3/4 অংশ। 3/4 অংশ, 3/4 অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশটা নয়, এটা হচ্ছে 3/4 অংশ। সমান 4 ভাগের 3 ভাগ। এটা কি? সমান 4 ভাগের 1 ভাগ, তাই 1/4 অংশ। বোঝা গেছে? এটাকে আরেকভাবে বলা যেতে পারে। আরেকভাবে কি বলা যেতে পারে দেখে নাও। এটা হচ্ছে 1কে 4 ভাগ, একটাকে 4 ভাগ করা হয়েছে, এখানে 3টাকে 4 ভাগ করা হয়েছে, এটাও কিন্তু বোঝা যেতে পারে। কেন এই কথাটা বললাম? দেখো, আমি এক্ষুনি বলছিলাম যে এটা হচ্ছে সমান 4 ভাগের 3 ভাগ, খুব সহজ বিষয়। কিন্তু দেখো, কোনো একটা ভগ্নাংশ যদি এমন হয় যে 5/3, এটা তুমি কি বলবে? সমান 3 ভাগের 5 ভাগ কেমন হয়? বিষয়টা কিন্তু একটু পাজল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য আমি কি বলছি দেখো, এই 5 ভাগের, সরি, এটা হচ্ছে 5কে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 5/3, এই হচ্ছে বিষয়। এটা যদি মনে রাখতে চাও খুব ভালো করে, তাহলে বুঝবে যে 5টা আপেল 3 ভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে 5/3। বোঝা গেছে বিষয়টা? এইবার আমরা এই ভগ্নাংশের যে দুটো জিনিস লিখলাম, এইটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, তো এইগুলো কি আসলে? ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলে লব, ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাকে বলে হর। ঠিক আছে, এই লব এবং হর নিয়েই কিন্তু ভগ্নাংশ তৈরি হয়। বোঝা গেছে? এইবার খেয়াল করে দেখো, এই লব এবং হর, এইটা দিয়ে আমরা 5/3 একটা ভগ্নাংশ লিখলাম, 3/4 একটা ভগ্নাংশ লিখলাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে ভগ্নাংশটা 1-এর বেশি, কিন্তু এই ক্ষেত্রে ভগ্নাংশটা 1-এর কম। বোঝা গেছে? তাহলে এই লব এবং হরের বড় ছোটর উপর ভিত্তি করে ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যেখানে লবটা হরের থেকে ছোট, লবটা হরের থেকে ছোট, এটা কি? প্রকৃত ভগ্নাংশ। এটা কি? প্রকৃত ভগ্নাংশ। এটাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। তাহলে উদাহরণস্বরূপ যদি আমরা বলি, তাহলে 2/3, 5/7, 8/9, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? ঠিক তার উল্টো, অর্থাৎ যেখানে লবটা হরের থেকে বড়, সেটা হচ্ছে অপ্রকৃত। বোঝা গেল? তাহলে যেই ভগ্নাংশে লব হরের থেকে বড়, সেই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আমরা দেখো, এই যে 3/4 লিখেছি, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কিন্তু 5/3 যেটা লিখেছি সেটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ হচ্ছে লবটা হরের থেকে বড়। তাহলে এটা হচ্ছে উদাহরণ। কি বলবো আমরা? এই 5/3 বললাম, 7/4 বললাম, 9/2 বললাম, এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি? যেখানে, মিশ্র কথাটা থেকেই তুমি বুঝতে পারছো, যেখানে মিশ্রিত অবস্থায় থাকবে কে কে? একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ, যেখানে মিশ্রিত অবস্থায় থাকবে, সেইটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। খুব ভালো একটা বিষয় আজকে আমরা জানবো, সেই জিনিসটা তোমরা মনে রাখলে পরে অঙ্ক করতে অনেক সহজ হবে।
দেখো কি মিশ্র বলতে কি, তাহলে এটাকে লিখতে পারি আমি 1 পূর্ণ 2 3, 5 পূর্ণ 6 7, 2 পূর্ণ 3 8, এইগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে 1 পূর্ণ, দেখো 1 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, 6 7 একটা প্রকৃত ভগ্নাংশ, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 8 একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এইগুলো আমরা লিখলাম কি 1 পূর্ণ 2 3। এটাকে আবার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় কিভাবে, দেখো 3 গুণ 1 যোগ 2 বাই 3। ঠিক আছে, তার মানে কত হলো দেখো 3 1 3 2 5 3। ঠিক আছে, এইটাকে কি লেখা যায় দেখো 5 7 35, তাহলে 7 গুণ 5 যোগ 6 বাই 7, তাহলে কত হলো দেখো 7 5 35 আর 6 হচ্ছে 41 বাই 3। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আসলে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ থেকেই কিন্তু মিশ্র ভগ্নাংশের সৃষ্টি হয়। দেখে নাও এটা এখানে 8 গুণ 2 যোগ 3 বাই 8, তাহলে 8 2 16 আর 3 হচ্ছে 19 এর 8। বোঝা গেল বিষয়টা? দেখে নাও এই বিষয়টা তো আমরা জানতামই। এখন যে বিষয়টা বলবো, যেটা তোমাদের অঙ্ক করতে খুব কাজে লাগবে, সেই বিষয়টা দেখো। এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে, এখান থেকে আমরা লিখতে পারি, আমরা এখান থেকেই জিনিসটাকে বের করেছি। আসলে এইটাকে লেখা যায় 1 প্লাস 2/3। ঠিক আছে, এটাকে লেখা যাবে 5 প্লাস 6/7। এইটাকে লেখা যাবে 2 প্লাস 3/8। এইটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এইটাই কিন্তু তোমাদের অঙ্ক করতে অনেক বেশি বেশি করে কাজে লাগবে। ঠিক আছে, এইবার আমরা দেখে নিই যে ভগ্নাংশের ছোট বড় কি করে নির্ণয় করতে হয়। কোন একটা ভগ্নাংশকে দেখেই কি করে আমরা বুঝবো যে তার ছোট কোনটা আর তার বড় কোনটা, এবং ভগ্নাংশে যোগ বিয়োগ করার ক্ষেত্রে কি কি জিনিস কাজে লাগে, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। চলো তাহলে দেখে নিই। দেখে নাও, আমাকে যদি বলে এই যে ভগ্নাংশটা লিখেছি আমি, যে 2 এর 3, 5 এর 7, 8 এর 9, এটার আমার কি বের করতে বলেছে, বড় ছোট বের করতে বলেছে। তখন আমরা কি করব, দেখো 2 এর 3 লিখলাম, 5 এর 7 লিখলাম, 8 এর 9 লিখলাম। এটাকে আমাকে কি করতে হবে, সমহর বিশিষ্ট করতে হবে। কি করতে হবে, সমহর বিশিষ্ট, অর্থাৎ এখানে যে হর থাকবে এখানেও সেই হর থাকবে, এখানেও সেই হর থাকবে, অথচ আমরা ভগ্নাংশের কোনো পরিবর্তন করব না। এই বিষয়টা যদি জেনে থাকতে হয় তাহলে তোমাদের সমতুল্য ভগ্নাংশ জেনে থাকতে হবে। দেখে নাও সমতুল্য ভগ্নাংশটা আসলে কি। যদি কোনো একটা ভগ্নাংশ মনে করো 2 এর 3, সেটাকে আমি লিখতে পারি দেখো 6/9। আমরা যদি 3 দিয়ে কাটাকুটি করি তাহলে তার সামান্য রূপ 2/3 আসবে। এইটাকে যদি আমরা করি 24/36, অর্থাৎ 24 36, এটাকে করলেও কিন্তু 2/3 আসবে। আসলে কিন্তু এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ প্রত্যেকেই সমান। তার জন্য 2/3-কে এরকমও লিখতে পারি, এরকমও লিখতে পারি, এবং এইটাকে আমরা সামান্য রূপ হিসেবে 2/3 লিখতে পারি, এটাকেও সামান্য রূপ হিসেবে 2/3 লিখতে পারি। তাহলে এইটা 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 হলো সমতুল্য ভগ্নাংশ। বোঝা গেল বিষয়টা? এই সমতুল্য ভগ্নাংশটা এসেছে কি করে, খেয়াল করে দেখো। 3-এর সঙ্গে আমি 3 গুণ করেছি, তাহলে 2-এর সঙ্গেও 3 গুণ করেছি। 3-এর সঙ্গে আমি 12 গুণ করেছি, তাহলে 2-এর সঙ্গেও 12 গুণ করেছি, তবে কিন্তু সমতুল্য ভগ্নাংশটা সৃষ্টি হয়েছে। এই ধারণা থেকেই আমরা কোনো একটা দুটো বা তিনটে ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। দেখে নাও কিভাবে। লিখলাম লিখলাম লিখলাম। কি করতে হবে, হরে কে আছে 3, হরে কে আছে 7, হরে কে আছে 9। 3 7 9 লসাগু করতে হবে। যদি তোমাদের লসাগু বের করতে অসুবিধা হয়, আমি পরবর্তীতে লসাগু নিয়ে আলোচনা করে দেবো। তোমরা কমেন্ট করে জানাও যে অসুবিধা হচ্ছে, আমি সেটা করে দিচ্ছি। চলো এবার দেখে নাও আমি কি করছি। এখানে সংখ্যা আছে কটা, 3 7 9, তিনখানা সংখ্যা আছে, এবং প্রথমে আমাকে খেয়াল করে রাখতে হবে এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে যেন সেই সংখ্যাটা প্রত্যেককে ভাগ করতে পারে। তো আমি এমন কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না যেই সংখ্যাটা 3কেও ভাগ করতে পারে, 7কেও ভাগ করতে পারে, 9কেও ভাগ করতে পারে। তাহলে কিন্তু আর সেই রকম কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যখন লসাগু করবে খেয়াল রাখবে, যদি এইভাবে কোনো একটা সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ না করা যায়, তাহলে অন্তত দুটোকে ভাগ করতে পারে এমন সংখ্যা দিয়ে ভাগ করলেও হবে। দেখে নাও, তাহলে আমি এটাকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 একে 3, 7কে তো ভাগ করা যাচ্ছে না, তার জন্য 7 নেমে গেল, 3 3 9, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে লসাগু কত হলো, অতএব লসাগু হলো 3 গুণ 7 গুণ 3। একটাকে লিখলাম না, কারণ যে 1 দিয়ে গুণ করলে তো সেটাই থাকে। তাহলে 3 3 9, 9 7 63। ঠিক আছে, এইবার দেখে নাও কিভাবে করছি। এখানে কত আছে 3, তাহলে এখানে তুমি 3টাকে মেলাও, তাহলে 3টা মেলালাম, তারপরে থাকলো কত 7 আর 3, 7 3 কত 21, তাহলে 3 গুণ 21। ঠিক আছে, দেখো এবার, তাহলে 3 গুণ 21 করলাম কাকে, হরকে। তাহলে সমতুল্য ভগ্নাংশ রাখতে হলে
2কেও 21 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2কেও 21 দিয়ে গুণ করলাম। এখানে আছে 7, 7 মেলাও, তাহলে পড়ে থাকলো কি 3 আর 3, 3 3 কত 9, তাহলে 7কে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করলাম। হরকে যেহেতু 9 দিয়ে গুণ করলাম, সমতুল্য ভগ্নাংশের জন্য 5কেও 9 দিয়ে গুণ করব। একই রকমভাবে এখানে 9 আছে, 3 3 9 মিলে গেল, তাহলে পড়ে থাকলো 7, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে 9কে, তাই গুণ করলাম, তাহলে 8 গুণ 7। এইবার দেখে নাও 21 দিয়ে 42 বাই হচ্ছে 63 ইকুয়ালস টু 5 9 45 বাই হচ্ছে 63 ইকুয়ালস টু 56 বাই হচ্ছে 63। ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো বিষয়টা কি, কোনটা ছোট কোনটা বড়। হর কিন্তু প্রত্যেকটার সমান হয়ে গেছে। এইবার মনে করো 42খানা কলা আছে, 63 জনের মধ্যে ভাগ করব, যতটা পাবে। 45টা কলা আছে, 63 জনের মধ্যেই ভাগ করব, কোনটাতে বেশি পাবে? এইটাতে বেশি পাবে না। অর্থাৎ যদি হর সমান হয়ে যায় তবে, যদি হর সমান হয়ে যায় তবে লব যেটার বড় সেই ভগ্নাংশ বড়, লব যেটার ছোট সেই ভগ্নাংশ ছোট। দেখে নাও তাহলে লব সবথেকে বড় কোনটা? 56, তাহলে 8-এর 9 এই ভগ্নাংশটা সবথেকে বড়। তার থেকে ছোটকে 45 মানে 5-এর 7, তার থেকে ছোটকে, তার থেকে ছোট হচ্ছে 2-এর 3। বোঝা গেল? দেখো এইভাবে করতে হবে। ঠিক আছে, এইভাবে ভগ্নাংশের ছোট বড় বের করতে হয়। এইবার আমরা আরেকটা বিষয় জেনে নিই বড় ছোট বের করার ক্ষেত্রে। আরেকটা তথ্য, যদি তোমরা দেখো যে হরগুলো অনেক বড় বড় সংখ্যা কিন্তু লবগুলো ছোট ছোট, সেই ক্ষেত্রে কি করবে দেখে নাও। আমি এটাকে মুছে দিচ্ছি, অন্য 2টো বা 3টে ভগ্নাংশ দিয়ে আমি একটা অঙ্ক করছি, দেখে নাও। প্রথম ভগ্নাংশটা মনে করে দিলাম 3 বাই হচ্ছে 121, আরেকটা মনে করো দিলাম 4 বাই 125, আরেকটা মনে করো 5 বাই 123। ঠিক আছে, এই যে আমরা 3টে ভগ্নাংশ পেলাম, এই 3টে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যদি হর সমান করতে হয় তাহলে কি করতে হবে? 121 125 123-এর কি করতে হবে? লসাগু করতে হবে না? তাহলে সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং গুণফলগুলো অনেক বড় হয়ে যাবে। তখন আমরা কি করব দেখো, তখন আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করছি। আগে তো আমি হর সমান করেছিলাম, এখন আমি লব সমান করছি। তার জন্য কি করতে হবে? লবের লসাগু করতে হবে। 3 4 এবং 5-এর লসাগু হচ্ছে, দেখো 3 4 এবং 5-এর লসাগু কোনো কিছু দিয়েই যাচ্ছে না, 3 4 5-এর লসাগু হচ্ছে কত? 60। তা লিখে দিচ্ছি লসাগু হচ্ছে কত? 3 গুণ 4 গুণ 5 সমান কত? 60। বুঝে গেল? তাহলে আমি এইবার লবটাকে সমান করব। তাহলে দেখো 3 বাই 121 তো আছেই, আমি লবটাকে সমান করতে চাইছি, তাহলে কত করতে হবে? এটাকে গুণ করতে হবে কত? দেখো 3 মেলাও, তাহলে পড়ে থাকলো 4 আর 5, 4 5-এ 20, তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে। এটাকে 4 আছে, তাহলে 5 3-এ 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 125 সমান। এটা 5 আছে, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 123 গুণ 12, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে, 125 বাই এটা 15। বুঝে গেল বিষয়টা? এবার দেখো খেয়াল করে এটিকে করছি, তাহলে 20 3-এ কত হলো? 60 বাই 20 দিয়ে গুণ করছি, তাহলে 121 2-এ কত? শূন্যটাকে বাদ দিলাম, তাহলে 121 2-এ কত? 242 একটা শূন্য সমান, এটা 60ই হয়ে গেল। এটা দেখো 15 দিয়ে গুণ করছি, 15 5-এ 75-এর 5 হাতে থাকলো 7, 15 2-এ 30 আর 7 37-এর 7 হাতে থাকলো 3, 15-কে 15 দিন 18 ইকুয়ালস টু দেখো 12 5-এ 60 তো হয়েই গেল। এখানে দেখো 123-কে 12 দিয়ে গুণ করতে হবে, 12 3-এ 36-এর 6 হাতে থাকলো 3, 12 দিয়ে 24 আর 3 হচ্ছে 27, 27-এর 7 হাতে থাকলো 2, 12-কে 12 আর 2 14। এইবার খেয়াল করে দেখো যে 60খানা আপেল 2420 জনের মধ্যে ভাগ করছি, 60খানা আপেল 1875 জনের মধ্যে ভাগ করছি, তাহলে কোনটাতে বেশি করে পাবে? যেখানে হরটা ছোট সেখানে বেশি করে পাবে। কেন? কারণ যে লবটা সবার সমান, তাহলে যেখানে হর ছোট সেইটা কিন্তু বেশি। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখো এটা 2420, এটা 1875, এটা 1476, তাহলে হর সব থেকে ছোট কোথায়? 1476, তাহলে 5-এর 123 এটা হচ্ছে সব থেকে বড়। 1476-এর পরে কত? 1875, তাহলে 4-এর 125 এটা হচ্ছে তার থেকে ছোট। এর থেকে ছোটকে এটা, 60খানা আপেলকে 2420 জনের মধ্যে ভাগ করছি, তাহলে এটা হচ্ছে তার থেকে ছোট। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ এবং ভাগ নির্ণয় করতে শেখাবো। চলো তাহলে